সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মক্কা চুক্তি হয়েছে 3 দেশের মধ্যে। অনেকেই জল্পনা কল্পনা করছিল এই চুক্তি কি ইরানের বিরুদ্ধে কিনা এবং এই চুক্তির ব্যাপারে ইরানের অবস্থান কি। ইরান আজকে সেই ব্যাপারে অবস্থান পরিষ্কার করেছে। কি বলেছে ইরান, বিরাট একটা কৌতূহলের ব্যাপার। এপাশে মার্কিন অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম সিএনএন বলছে, প্রেসিডেন্ট জিমি কার্টার যেভাবে ইরান সংকটে আটকে গিয়েছিলেন, একইভাবে ডোনাল্ড ট্রাম্প ইরান সংকটে আটকে গেছেন। কি সেই সংকট? এদিকে ইরানের সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তিনি বৈঠক শেষে এসে সর্বোচ্চ নেতার স্বাস্থ্য সম্পর্কে তিনি খবর দিয়েছেন। কি সেই খবর? সুপ্রিয় দর্শক, এই 3টি বিষয় নিয়ে আমি এখন টক উইথ সিরাজের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা খুবই ভালো লাগবে। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই একটা দ্বন্দ্ব সন্দেহের বিষয় নিয়েই আলোচনা শেষ করি। আজকে সোমবার রাতে কথা বলছি, 10ই আগস্ট। গত শুক্রবার তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে মক্কা চুক্তি হয়েছে। এই চুক্তি হওয়ার পরে নানান রকমের প্রশ্ন, নানান রকমের সন্দেহ, নানান রকমের সংশয় ছিল, এখনো আছে, যার কারণে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে মক্কা চুক্তিকে। সবচেয়ে বড় যে দুটো প্রশ্ন এখানে ছিল সেটি হচ্ছে, এই চুক্তি কি ইরানের বিরুদ্ধে গেল কিনা, অর্থাৎ ইরানকে টার্গেট করে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক জোট করলো কিনা, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন ছিল যে আমেরিকা কি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা দিতে পারছে না এবং আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপরে আস্থা নেই বলেই কি সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ককে ডেকে চুক্তি করলো। এই দুটো প্রশ্ন ছিল। আমি এই দুটো প্রশ্নের ব্যাপারে এর আগে কথা বলেছি। আজকে একেবারে সরাসরি ইরানের বক্তব্য তুলে ধরবে। ইরান কি ভাবছে এই চুক্তি নিয়ে, ইরানের অবস্থান কি, ইরানের মতামত কি, এই চুক্তিকে ইরান কিভাবে দেখছে, তাদের জন্য হুমকি নাকি তাদের জন্য আশীর্বাদ, নাকি 50-50 যেটা আছে সেটা তাদের মতো করুক, আমরা আমাদের মতো, কিভাবে দেখছে আসলে ইরান, এটা নিয়ে একদম বিস্তারিত কথা বলবো। দর্শক, খেয়াল করুন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আজকেই প্রথম ইরান সরকারের পক্ষ থেকে জানিয়েছেন যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের ভেতরে যে চুক্তি হয়েছে মক্কা চুক্তি, সেই ব্যাপারে ইরানের অবস্থান হলো, ইরান এই চুক্তিকে নিজের জন্য কোনো দুশ্চিন্তার, উদ্বেগের, উৎকণ্ঠার, হুমকির কোনো কারণ বলে মনে করছে না। ইরান বরং দেখছে যে আমেরিকা সুদীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার কথা বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, একটা ওয়াদা করেছিল যে আমরা তোমাদের নিরাপত্তা কনফার্ম করব, সেই নিরাপত্তা দিতে পারেনি, ব্যর্থ হয়েছে। ইরান বলছে কি যে এই চুক্তির ভালো দিক হচ্ছে যে আমেরিকার উপরে আর তারা নির্ভর করছে না, আমেরিকার নিরাপত্তা তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, এটা আরব দেশগুলো বুঝতে পেরেছে, এটা একটা ভালো দিক। এবং সৌদি আরব যে 2 দেশের সাথে চুক্তি করেছে, সেই 2 দেশের সাথে অর্থাৎ তুরস্ক এবং পাকিস্তানের সাথে, যেহেতু দুটো দেশই ইরানের সরাসরি প্রতিবেশী দেশ, তুরস্কের সাথে উত্তর পশ্চিমাঞ্চলে আর দক্ষিণ পূর্বাঞ্চলে পাকিস্তানের সাথে সীমান্ত আছে, অতএব ইরান বলছে এই 2টি দেশের সাথে আমার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, বাণিজ্যিক লেনদেন, কূটনৈতিক সম্পর্ক, সব ধরনের সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে। ফলে এই দুটো দেশ সৌদি আরবের সাথে যে জোট করেছে, সেই জোট ইরানের জন্য কোনো ঝুঁকির কোনো কারণই হতে পারে না। সেক্ষেত্রে ইরান এই মক্কা চুক্তিকে নিজের জন্য কোনো ঝুঁকি মনে করছে না, নিজের জন্য কোনো উদ্বেগের কোনো বিষয়ই মনে করছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আরো একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে নিরাপত্তা আসলে কোনো প্রোডাক্ট না, পণ্য না, যে 2 মণ, 5 মণ, 10 মণ বা 2 টন, 4 টন, 10 টন কিনে নিলাম আর নিরাপত্তা নিশ্চিত হয়ে গেল। এটা এমন না, এটা এমন কোনো প্রোডাক্ট না যে মিথ্যাবাদী ফড়িয়ারা এসে বিক্রি করে দিয়ে দেবে। অনেক সময় দালালি করে না, জিনিসপত্র বেচা কেনার
জন্য মাঝখানে এসে দালালি করে না, ওই দালালির কথা বলছে। ফড়িয়া মানে দালালি, যে নিরাপত্তা এমন কোনো বস্তু নয় যে কেউ মাঝখানে এসে দালালি করে ফড়িয়াগিরি করে বিক্রি করে দিয়ে যাবে। দালালরা সাধারণত মিথ্যা কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা না তাও একটু বলে, বাড়িয়ে বাড়িয়ে বলে যে হ্যাঁ এটাই তো সেরা গরু। ধরেন একটা গরু কিনতে গেলেন আপনি হাটে, দালাল যারা, গরুর দালাল যারা, সে বলবে আমার বাড়ির গরু, এটা খুব ভালো হবে, অমুক হবে তমুক হবে, এরকম করে। সে বলবে না যে গরু আমার না, আমি চিনি না, আমি দালালি করে বিক্রি করে দিচ্ছি, মিথ্যা কথা বলে। তো ফড়িয়া বা দালালরা সাধারণত মিথ্যা কথা বলে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই কথাই বলছেন যে নিরাপত্তা কোনো পণ্য নয় যে মিথ্যাবাদী ফড়িয়া বা দালাল এসে এটা বিক্রি করে দিয়ে যাবে আর এটা কিনে নেবে কোনো দেশ গ্রাহক হিসেবে। এটা এমন জিনিস না, বরং নিরাপত্তা এমন একটা জিনিস যেটা ভেতর থেকে নিজেরা তৈরি করতে হয়। নিজেদের ক্রিয়েটিভিটি থাকতে হয়, নিজেদের সৃষ্টিশীলতা থাকতে হয়, নিজেদের সেই রকমের সক্ষমতা, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হয়। এর আগেও ইরানের পক্ষ থেকে সৌদি আরবকে, আরব দেশগুলোকে বলা হয়েছে যে এটা একটা জাস্ট কাগজের চুক্তি। কেন কাগজের চুক্তি? এই চুক্তি করে সৌদি আরব হয়তো মনে মনে ফিল করতে পারে যে আমি ভালো একটা বড় চুক্তি করলাম, কিন্তু নিরাপত্তা এই চুক্তি দিয়ে নিশ্চিত হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে গেলে নিজেদের ভেতর থেকে তৈরি করতে হবে নিরাপত্তাটা, অর্থাৎ নিজেদের সামরিক বাহিনী, নিজেদের কৌশলগত অবস্থান, নিজেদের অস্ত্র সামরিক সরঞ্জাম তৈরি, এই সমস্ত জিনিসগুলো করতে হবে নিজেদের মতো করে, তাহলেই নিরাপত্তা জোরদার হবে। কেনা অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। 1991 সালে যে প্রথম উপসাগরীয় যুদ্ধ, সেই যুদ্ধের সময় সৌদি আরব বা আরব দেশগুলোর জন্য ইরাককে, সাদ্দামকে আসন্ন বিপদ হিসেবে দেখিয়েছিল আমেরিকা, যে এই ইরাক কুয়েত দখল করেছে, তোমাদেরকেও দখল করবে যে কোনো মুহূর্তে, যে কোনো দিন। অতএব তোমাদের নিরাপত্তা আমি নিশ্চিত করতে পারি। আমেরিকা বলেছে যে আমরা নিশ্চিত করবো তোমাদের নিরাপত্তা, তোমরা আমাদের জায়গা দাও, ঘাঁটি করার সুযোগ দাও। হুড়মুড় করে সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাত, বাহরাইন সবাই আমেরিকাকে ঘাঁটি দিয়েছে এবং আমেরিকা তাদের সবাইকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। আসলে সাদ্দাম হোসেনকে পতন ঘটিয়ে আমেরিকার মূল টার্গেট ছিল যে ইরাক দখল করবে এবং ইরানের পশ্চিম পাশে, আর তার আগে তো আফগানিস্তান দখল করেছিল 2001 সালে অভিযান চালিয়ে। আর মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশে যদি আরো ঘাঁটি গাড়তে পারে, তাহলে আমেরিকা একদম পুরোপুরি ইরানকে হাতের মুঠোয় নিয়ে নেবে, এরকম টার্গেট ছিল। যে এত ঘাঁটি, এত সেনা সামন্ত, এত কিছু থাকলে একদিন না একদিন ইরানকে ধরবই এবং ইরানের সব জারিজুরি দেখে নেব। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে ঘটনা সময়ের পরিক্রমায় বদলে যাবে। এখন বদলে গেছে। যুদ্ধ শুরু করলো আমেরিকা, ইসরায়েল, ইরানের বিরুদ্ধে, এবং ইরান পাল্টা সিংহ বিক্রমে পাল্টা জবাব দিল আমেরিকা ইসরায়েলকে, এবং তারা নাস্তানাবুদ হয়ে গেল, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন কি, যে আমার পরমাণু চুক্তির দরকার নেই, শুধু হরমুজ খুলে দিলে আমি এখানে যুদ্ধে বিজয় ঘোষণা করে চলে আসবো। তিনি যুদ্ধে বিজয় ঘোষণা করবেন। তারা কি বিজয়ী হতে পেরেছে? যাই হোক, বিজয়ী হতে পেরেছে কি পারেনি, দর্শক আপনারা বিচার করবেন। সাকুল্যে আমেরিকা তার নিজের ঘাঁটিরই নিরাপত্তা দিতে পারেনি, অন্য দেশগুলো তো পরের কথা। যেখানে হুতিরা সৌদি আরবে হামলা চালাচ্ছে, সেটাও ঠেকাতে পারেনি আমেরিকা কখনো। যার কারণে এখন চূড়ান্তভাবে আমার কাছে মনে হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর আমেরিকার এই নিরাপত্তা ব্যবস্থার প্রতি সন্দেহ আছে, প্রশ্ন আছে, এবং আমেরিকার এই নিরাপত্তা ব্যবস্থার উপরে আরব দেশগুলো আর আস্থা রাখছে না। যার কারণে এই চুক্তি তারা করলো পাকিস্তান এবং তুরস্ককে কাছে পেতে চাইলো, যে ভাই তোমরা থাকো, আমেরিকা তো চলে গেল, তোমরা আমার পাশে থাকো। সুপ্রিয় দর্শক, এবার সর্বোচ্চ নেতার সাথে ইরানের প্রেসিডেন্টের যে আলাপ হয়েছে, যে বৈঠক হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, সেই বৈঠক নিয়ে, সেই বিষয় নিয়ে একটু কথা বলি। ইরানের সর্বোচ্চ নেতার সাথে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৈঠক করেছেন, দেখা করেছেন, কিন্তু নিরাপত্তার স্বার্থে এই বিষয়টা একেবারেই মিডিয়াতে ফ্ল্যাশ করা হয়নি। প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কি ব্যাপার, হয়তো এইভাবে কোনো বিস্তারিত কিছু দেখানো হয়নি, বলা হয়নি, জানানো হয়নি, কারণ এই নিরাপত্তার প্রশ্ন। শোনা গেল যে তাকে একটা কালো গ্লাসের গাড়িতে করে সর্বোচ্চ নেতার কাছে নিয়ে যাওয়া হয়েছে, এবং যেহেতু কালো গ্লাসের গাড়িতে করে গেছেন, মাসুদ পেজেশকিয়ান তো কোথায় গেলেন, কিভাবে গেলেন, কিছুই জানা গেল না।
মাসুদ পেজিশকিয়ান যে গেছেন তিনি তো একা যাননি, তার সাথে আরো লোকজন ছিল নিশ্চয়ই। অর্থাৎ সর্বোচ্চ নেতার অবস্থানটা সবার কাছেই অপরিচিত থাকুক, অস্পষ্ট থাকুক, গোপন থাকুক। কারণ কখন কোথায় কোন ফাঁক দিয়ে কোথায় যে চলে যায় তথ্য তার তো কোনো ঠিক ঠিকানা নেই, নিশ্চয়তা নেই। এখন নানা রকমের ঝামেলা আছে, আপনি জানতেও পারবেন না যে আপনার মাধ্যমে শত্রুপক্ষ গোয়েন্দাগিরি করছে, এমন সংকট আছে তো। এবং ইরান যেহেতু অনেক বড় ভিকটিম, সেই জন্য সর্বোচ্চ নেতার অবস্থান এবং কোথায় কখন কিভাবে যাচ্ছে তা কিছু জানতে দেওয়া হলো না কাউকে। যা হোক, সর্বশেষ প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যখন সর্বোচ্চ নেতার ওখানে পৌঁছালেন তখন তার সাথে 7-8 ঘন্টা নাকি বৈঠক হয়েছে। মাসুদ পেজিশকিয়ান নিজেই বলছেন যে সর্বোচ্চ নেতা একদম পরিপূর্ণ সুস্থ, ফুললি তিনি সুস্থ আছেন এবং তিনি সর্বোচ্চ নেতার সাথে 7-8 ঘন্টা বৈঠক করেছেন। সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের জল্পনা ছিল না। অনেকে তো বলেছিলেন যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি হয়তো মারা গেছেন, কেউ কেউ বলেছেন যে তিনি পা হারিয়েছেন, কেউ বলেছেন হাত হারিয়েছেন, নানা রকমের কথা। তিনি একেবারে সম্পূর্ণভাবে সুস্থ আছেন। মাসুদ পেজিশকিয়ান একদম পরিষ্কার করে বলেছেন, একজন মানুষ যদি অসুস্থ হন তাহলে তার সাথে 7-8 ঘন্টা কি বৈঠক করা যায়? আমি তো সর্বোচ্চ নেতার সাথে 7-8 ঘন্টা বৈঠক করলাম। এবং মাসুদ পেজিশকিয়ান বলছেন যে কিছুদিন সময় দেন, দেখতে পাবেন সর্বোচ্চ নেতা কোন মাত্রায় সুস্থ আছেন, কেমন আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছিলেন এবং এই কারণে তার ছেলে আয়াতুল্লাহ মুস্তাফা খামেনিকে সর্বোচ্চ নেতা করা হয়েছে। এখন তার ব্যাপারে এই রকমের নানা মুখে অসুস্থতার কথা, এমনকি তার মৃত্যুর খবর পর্যন্ত গুজব হিসেবে ছড়ানো হয়েছিল। এই ব্যাপারেই বলেছেন মাসুদ পেজিশকিয়ান তিনি কেমন আছেন আপনারা কিছুদিন পরে জানতে পারবেন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এটা তিনি বললেন। তারপরে তিনি বলেছেন যে সর্বোচ্চ নেতার সাথে আমার যা কথা হয়েছে সেটা হচ্ছে এই, সর্বোচ্চ নেতা ইরানের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্য বজায় রাখতে বলেছেন যে এই মুহূর্তে দেশের মানুষের ঐক্য সবচেয়ে বেশি জরুরি। এই অনৈক্য সৃষ্টি করেই কিন্তু জানুয়ারি মাসে ইরানে গোলযোগ তৈরি করেছিল কিছু কিছু দেশ। আবার যদি এখন যুদ্ধে খুব ভালো করার পরে যদি অনৈক্য আসে তাহলে কিন্তু ওরা আবার সুযোগ দেবে। এই সুযোগ ইরান আর দিতে চায় না, যার কারণে ইরানের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, সর্বোচ্চ নেতা বারবার বলছেন যে জাতীয় ঐক্য ঠিক রাখতে হবে যাতে কোনোভাবেই এই ঐক্য ভেঙে না যায়। দেখা যাক, আমরা যতদূর দেখতে পাচ্ছি যে ইরানের উপরে যুদ্ধ শুরু করার আগে ইরানে যে ধরনের কিছুটা বিভেদ বিভাজন ছিল, ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর সেই বিভেদ বিভাজন কিন্তু চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষ, প্রায় ইরানের প্রায় সব শ্রেণী পেশার মানুষ একাট্টা হয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় পাহারা দিচ্ছেন, রাস্তায় স্লোগান দিচ্ছেন, সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। সেক্ষেত্রে সর্বোচ্চ নেতা যে আহ্বান জানিয়েছেন, এই আহ্বানে মনে হয় ইরানের লোকজন আগেই সাড়া দিয়ে বসে আছেন। সর্বোচ্চ নেতা ঐক্য দেখতে চান এবং এই ঐক্যের ভিত্তিতে শত্রুদের বিরুদ্ধে লড়াই চূড়ান্ত করতে চান। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। আলোচনার শেষের আগে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন যে আসলেই ইরান যে কথা বলছে যে মক্কা চুক্তি, অর্থাৎ তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান যে চুক্তি সই করেছে, এই চুক্তি অ্যাকচুয়ালি ইরানের নিরাপত্তার জন্য কোনো হুমকি না? আপনারা কি তাই মনে করেন? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।